হঠাৎ করে আবার ওরকমই জল খেতে উঠে এরকম দেখছে এরকম বসে আছে, আর ঠিক না এইভাবে তাকিয়ে। ঠিক রাত 12টার পর বলছে, দাদা মানে আমার যে প্রাণটা বেরিয়ে চলে যায়নি, এই আমার ভাগ্য ভালো। আমি বললো, দাদা আমি জাস্ট এরকমভাবে এইভাবে শুয়েছিলাম, জাস্ট আস্তে করে শুধু মাথাটা এরকম ঘুরিয়েছি। বলছে আমার মোটামুটি স্ট্রোকের মতো হয়ে যাবে। আচ্ছা, এই 2 ইঞ্চি বাকি আমার দিকে এরকমভাবে এইভাবে তাকিয়ে রয়েছে। যে মায়ং বিষয়, সেখানকার অভিজ্ঞতাটা কেমন ছিল? আমি যেদিন প্রথম গেছিলাম, মানে যাওয়ার সময় ভয় কি ছিল মনের মধ্যে? ভয়ঙ্কর ভয় ছিল। মায়াং যে জাদুনগরী, এটা ট্রু। উনি বলছেন যে এই বট গাছের পাতা এমনি পড়ছে, ঠিক আছে, তুমি যদি নিজে গিয়ে একটা বট গাছের পাতা বা একটা ডাল ওখান থেকে তুমি ভাঙো, তুমি এখান থেকে আর বেঁচে যাবে। মায়াং তন্ত্রের সঙ্গে কিন্তু তারাপীঠ তন্ত্র, কামাখ্যা তন্ত্রের কোনো যোগ নেই। আজকে আমাদের সাথে রয়েছেন শ্রী সোমাচারিয়া। আজকে তিনি একটা ভৌতিক ঘটনা দিয়ে শুরু করেছেন, তবে তারপরে তিনি তার মায়ংয়ে যাওয়ার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন। কিভাবে তিনি প্রথমবার মায়ংয়ে গেলেন, সেখানে কি তিনি এক্সপিরিয়েন্স করেছেন, কি ভয় পেয়েছেন, কি উপলব্ধি করেছেন, কিভাবে তিনি মায়ংয়ে গিয়ে তন্ত্রক্রিয়া করে এসছেন, এবং মায়ংয়ে সেই বিখ্যাত বটগাছটির বিষয়ে আজকে আমরা আলোচনা করেছি। আজকে অনেক কিছু আলোচনা আছে মায়ংয়ের বিষয়, তো মিস করবেন না। চলুন আজকের পডকাস্টটি শুরু করা যাক। প্রথমে আছে একটি ভৌতিক ঘটনা, তারপর আমরা শুনবো মায়ংয়ের বিষয়। চলুন। দাদা, ইউটিএসে আপনাকে স্বাগত। প্রথমবার আপনার ইউটিএসের পডকাস্ট। তবে আমার যেটা ইন্টারেস্টিং লাগলো সেটা হচ্ছে আমরা এই শ্যুটের আগে বসে যে আড্ডাটা দিচ্ছিলাম, আড্ডা বলবো না, যে ঘটনাগুলো আপনি শোনাচ্ছিলেন সেগুলো খুবই ইন্টারেস্টিং। আশা করছি এই ঘটনাগুলো যখন আপনি অন ক্যামেরা বলবেন, দর্শকের খুবই ভালো লাগবে। আর সব থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে এই বিষয়গুলো কেউ জানে না। মানে আপনি মূলত আজ মায়ং নিয়ে বলবেন, আপনার ওখানে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে, প্লাস আরও আপনি ওখানে যে কাজ করেন সেইগুলো নিয়ে। বাট আপনি যেভাবে আমাকে অফ ক্যামেরা বলছিলেন বিষয়গুলো, এইগুলো কিন্তু কেউই বলে না, অনেস্টলি বললাম এটা। বাট আপনি মানে এই জার্নিটা কিভাবে শুরু করলেন, যে আপনাকে মায়ংয়ে গিয়ে, মানে মায়ংয়ে গিয়ে যে কাজ করা বা কামাখ্যায় গিয়ে কাজ করা, এটা কিভাবে এলো? আসলে মায়াঙে তো অ্যাকচুয়ালি কেউ যেতে পারতো না। আমি এখনও অনেকেই যেতে পারে না। তো আমি মায়াংটা হচ্ছে অ্যাকচুয়ালি যারা তন্ত্র সাধনা করে তাদের সবসময় ইচ্ছা একটা স্টেপ আগে যাওয়া। একটা জায়গায় করলাম, আরেকটু এগিয়ে গিয়ে আর একটা জিনিস শিখবো, আবার একটা জিনিস শিখবো বা জানবো, দেখবো। তো এটা একটা থাকে, সবারই আছে, হয়তো শুধু আমার বলে নয়। তো আমারও ছিল। আমি আজ থেকে 7 বছর আগে যখন আমি কামাখ্যায় যাতায়াত শুরু করি, আমি মানে অ্যাকচুয়ালি আমি 25 বছরের মধ্যে তারাপীঠেই সব থেকে বেশি যেতাম। তারপর প্রায় 8-10 বছর হলো কামাখ্যাটা আমার রেগুলার চলছে। কিন্তু আমি মায়াংয়ের গল্প শুনেছি, কিন্তু গল্প শোনার পর একটা মানে ইচ্ছা ছিল যে কী এমন জিনিস, এই যে মায়ানগরী বলে, যে এমন কি আছে। তবে বহু চেষ্টা করেছি কিন্তু হয়নি। তারপরে অনেক চেষ্টার পর আমি একটা মানে সুযোগ পেয়েছিলাম বছর 2 আগে। সেই সূত্রে আমার যাতায়াত শুরু। এবং মায়াংয়ের একটা সিস্টেম আছে না, মায়াং সম্বন্ধে অ্যাকচুয়ালি আমি কিছুদিন আগেও বলেছি মায়াংয়ে যাওয়া যায় না। কিছুদিন আগেই একটা পডকাস্টে একটা হয়তো আমি বলেছি, কিন্তু আমি যাচ্ছি 2 বছর ধরে। বলিনি এই কারণেই, ওখানকার নিয়ম হচ্ছে যতক্ষণ না আমি যার সান্নিধ্যে আছি ওনারা আর কি পারমিশন দেবে, ততক্ষণ আমি বাইরে কোনো কিছু বলতে পারবো না। আজ এই ফার্স্ট টাইম ওই জন্য মায়াং নিয়ে আমি কথা বলবো। কিন্তু মায়াং নিয়ে কথা বললেও
কিন্তু অনেক কিছু জিনিস আমরা বলতে পারবো না, মানে আমি বলতে পারবো না। যতটুকুন বলার সেটা অনেক এনাফ। বাট যেমন আমরা যেখানেই মানে সাধনা করি বলে দিই না, আজকে মায়াঙে কোনো টোটকা হবে না, কারণ দ্রব্য কোনো আমরা বলতে পারবো না, কোনো রকম বাইরে কিছু আসবে না, কোনো কিছু নয়। যেমন কামাখ্যা, কামরূপ হচ্ছে ডিস্ট্রিক্ট। এই কামরূপ ডিস্ট্রিক্ট যখন শেষ হচ্ছে, নদী পার করার পর একটা ছোট বাজার আছে, ওই অবধি হচ্ছে সাধারণ মানুষের জন্য অ্যালার্ট। ওই তারপর থেকে কিন্তু আর কোনো গাড়ি নেই। তারপর থেকে টোটাল এই যে পাহাড়ের মাঝখান দিয়ে যে রাস্তা বেরিয়ে গেছে গিয়ে গ্রামে মিশেছে, কোনো গাড়ি, টোটো, অটো, বাস, কোনো কিচ্ছু নেই। মানে বাইরের মানুষ ভেতরে যাওয়ার কোনো রাস্তা নেই। কিসে যাবে? প্রায় 20-25 কিলোমিটার ভেতরে যেতে হবে। তো ওইখানে ঢোকা মানে ওখান থেকে যখন আমি বেরিয়ে হই, তখন ওই বাজারেতেই আমার সব শেষ। আমি ভুলে যাব যে আমি ভেতরে কী করেছি। ওই জন্য ওখানকার এখন আমরা যেমন অনেক টোটকা দিয়ে থাকি যে এইটা করুন, ওটা করুন, এই দ্রব্য। মায়াঙের কিন্তু কোনো দ্রব্য টোটকা, এমনকি আমরা যেসব দ্রব্য দিয়ে কাজ করি, তারাপীঠে বলো, কামাখ্যায় বলো, মায়াঙে কিন্তু সেই সব দ্রব্যের কোনো জায়গা নেই। ওখানকার দ্রব্য ওখানেই আছে, ঠিক আছে? ওই দ্রব্য গোটা পৃথিবী, মানে গোটা ভারতবর্ষে ঘুরলেও তুমি পাবে না। ওটা ওখানে যে ওটা কিন্তু ওই মায়াঙের ওই ডিস্ট্রিক্টের যে লাইনটা বাজার, ওর বাইরে বেরোবে না। এটা হচ্ছে ওখানকার নিয়ম এবং ওখানকার ভেতরের কোনো খবর। হ্যাঁ, আমি আজকে যে কথাগুলো বলবো, হ্যাঁ, ভেতরে পরিবেশ থেকে শুরু করে সব কিছুই বলবো, কিন্তু কি কাজ হচ্ছে, কিভাবে কাজ হচ্ছে, এসব কিন্তু আমি কিছুই আলোচনা করতে পারবো না। মানে দ্রব্য থেকে শুরু করে কিভাবে কাজ হয় কিনা বুঝতে পেরেছি। তাহলে কিন্তু আমি আর ওখানে অ্যালাউ হবে না। আর আমি 2 বছর ধরে যে যাতায়াত করছি, আমাকে বারণ করা ছিল। আজ লাস্ট আমি 24 অক্টোবর আমি গেছি। আমি ওখান থেকে ফিরেছি 27 অক্টোবর। ওখানেই ছিলাম 3 দিন। মানে যখন আপনার সাথে কথা হচ্ছিল, হ্যাঁ, ওই টাইমটা আমি বোধহয় ওখান থেকেই ফোন করেছিলাম। তো তখনই আমি মানে বলেছিলাম, তখন বললো ঠিক আছে, একটা ওয়ে পর্যন্ত ব্যাস, সীমারেখা যেন থাকে, কোনো রকম বাইরে কোনো রকম যে আমরা কী কাজ করছি, কীভাবে করছি, এসব কিন্তু কোনো রকম নেই। হ্যাঁ, মায়াং সম্বন্ধে অনেক কিছু জানার আছে, অনেক কিছু। কারণ আমি যখন প্রথম গেছি তখন মানে কী বলবো, নিজেই ভয় পেতাম। এখন হয়তো আর ভয়টা কেটে গেছে, জন্তু জানোয়ারের ভয় কিছু আছে, সেগুলোও শুনবো, সেগুলো আপনি বলছিলেন অফ ক্যামেরায়। বাট তার আগে একটা বিষয় বলুন, যেটা আপনি আগের দিনে আমায় বললেন যে আপনার রিসেন্টলি বা তার আগে এক্স্যাক্ট মনে পড়ছে না, যে একটা ঘটনা আছে আপনার কোন ক্লায়েন্টের সাথে ঘটেছিল, সেটা আপনি মায়াঙে গিয়ে ঠিক করিয়েছিলেন এরকম কিছু, ওইটা যদি বলেন ওই ঘটনাটা। মানে ব্যাপার হচ্ছে, আমার একটা ক্লায়েন্ট বলতে খুব পরিচিত। এক পরিচিত যখন ক্লায়েন্ট হয়ে আসে, তাকে তো ক্লায়েন্ট বলা যায় না। তার মানে বিয়ে থা হয়েছিল। তো অ্যাকচুয়ালি এই জিনিসটা না, আমি একটা প্রোগ্রামে, পডকাস্টে আমি বলেছিলাম যে এই যে অশরীরী আত্মা, এগুলো ম্যাক্সিমাম কোথায় কোথায় থাকে, হসপিটাল, নার্সিংহোম, যেখানে মদ্যপান, সুরিখানা বা পতিতাপল্লী, এইসব। তো এই কেসটা কিন্তু রিলেটেড নার্সিংহোম, এবং মানে এর শেষটা যখন আমি বলবো যে কী কারণ এবং কে এবং কী কারণে সে এটা করেছিল, সেটা তো মানে আমরা নিজেরাই অবাক হয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি আমার যে পরিচিত ক্লায়েন্ট ছিল, তার 4-5 বছর আগে বিয়ে থা হয়। বিয়ে থা হয়েছিল মানে লাভ ম্যারেজ। তো বিয়ে থা হওয়ার পরে বাচ্চা কাচ্চা হয়, তখন ওর মেয়ের বয়স 6 মাস।
6 মাস। বাবা মা, হাজব্যান্ড ওয়াইফ, নাতনি, হ্যাঁ ঠিকঠাকই ছিল। তো হঠাৎ করে দেখা যায় যে যিনি আর কি ওয়াইফ, মানে বাচ্চাটা হওয়ার পর আস্তে আস্তে যত দিন গেছে সেই মানে রোগা, মানে সেই কি বলবো, এতই রোগা হয়েছে যে এইসব কন্টা ফন্টা না এরকম ঢুকে গেছে, মানে জল ঢাললে মানে জল দাঁড়িয়ে যাবে ভয়ঙ্করভাবে, মানে এমন অবস্থা। কিন্তু মানে পরিবারের কাজের জন্য তার কিন্তু কোনো এনার্জি লস হয়নি, যে বা তার কোনো শরীর অসুস্থ আছে বা কোনো রোগ ভোগ হয়েছে, কিচ্ছু না। খুব, কিন্তু দিনের পর দিন যত পেরেছে শুকিয়ে গেছে, তো ওজন প্রায় 30-32 কিলোতে এসে দাঁড়িয়েছিল। আচ্ছা। যে আমার পরিচিত ছেলেটি, সে যখন আমার কাছে এসে বলল যে দাদা হঠাৎ করে একদিন রাত্রিরেও দেখলো যে অ্যাকচুয়ালি অনেক বাচ্চারা রাত্রিরে ঘুমোয় না, আর নয়তো সেই মায়ের কোলে শুলে ঘুমোবে। তা ওর বাচ্চাটা ওই রাত্রিরে ঘুমোতো না, মায়ের কোলে থাকলে ঘুমোবে, যেই কোল থেকে নামাবে কাঁদতে শুরু করে দেয়। তো বললো দেখো আমি তো মাথার ঘরে একটু জল নিয়ে সবসময় শুই, রাত্রিরে আমি জল খাওয়া অভ্যেস অনেকেরই। তো বললো একদিন হঠাৎ করে চোখটা মেলে দেখছি যে আমার বউ এরকম দেয়ালে মানে বালিশ ফালিশ থাক করে রেখে ওরকম ঠেস দিয়ে বসে আছে কোলে মেয়ে নিয়ে। এরকমই 2-1বার দেখেছি। তারপরে একদিন হঠাৎ করে আবার ওরকমই জল খেতে উঠে এরকম দেখছে বউ, ঠিক ওনার বউয়ের না ঠিক অনেক বড় বড় চুল, কোচকানো একদম গোছ, দেখছে এরকম বসে আছে আর ঠিক না এইভাবে তাকিয়ে দেখছে মেয়ে কোলে নেই, মেয়ে পাশে শুয়ে আছে। তখন সে বলল কী হয়েছে, বসে আছো? তো অতটা ঘুমের ঘোরে অতটা কেয়ার করেনি, এগুলো পরে ফিল করেছে। শুয়ে পড়ো বলে ও শুয়ে পড়েছে। আবার সকালে উঠে যেমন সবাই সবার কাজের মধ্যে ব্যস্ত, আবার 1-2 দিন পর হঠাৎ দেখছে যে শুয়ে আছে, তো এই ছেলেটি শুয়ে আছে, তার পাশে ওয়াইফ, তার পাশে মেয়ে। দেখছে ওয়াইফ ওর পিঠের তলা দিয়ে হাতটাকে গুঁজছে। এবার আপনি যদি শুয়ে থাকেন, আপনার শোয়ার পিঠের তলা দিয়ে যদি মনে করুন হাত গোঁজে, তো আপনার ঘুম অটোমেটিক। এবার ও চট করে উঠে বলছে কী করছো? তখন ও বলছে আমি কী করেছি, তুমি তো আমার হাতটা ধরে টানছো, আমার হাতটা তো এক্ষুনি ছিঁড়ে যেত, এত জোরে হাত টানছো। তখন ও ভেবেছে মানুষের মানে ঘুমের ঘোরে স্বপ্ন টপ্ন দেখে, তো অত কেয়ার করেনি। আবার যেমনকার তেমন 2-3 দিন হওয়ার পর একদিন হঠাৎ করে চেঁচাচ্ছে, করে চেঁচাচ্ছে এরকম। তো তখন ও উঠে পড়েছে, কী হয়েছে? না তুমি আমার পেটের ওপর, বুকের ওপর আমি জাঁক দিয়ে বসে আছো, আমার লাগছে না। তখন বলছি কেউ লোকের, আমি তো পাশে শুয়ে আছি। তো বলে যা হোক করে তাকে শান্ত টান্ত করে জল টল দিয়ে, সেবারও স্যার একটাই মানে যে ঘুমের ঘোরে হয়তো স্বপ্ন দেখছে। এবারে একদিন কি হয়েছে, মানে ঘুমোচ্ছে হট করে ওই সেম দেখছে নেই ঘরে। তো এবার ভেবেছে বোধ হয় হয়তো বাথরুম টাথরুম গেছে। এবার কী করছে, সে ঘর থেকে বেরিয়ে দেখছে বাড়ির মেন গেটের আগে যে আর একটা গেট আছে, সেই গেটটা খুলে মেন গেটের দিকে এরম তাকিয়ে আছে, হাঁ করে এরম বড় বড় চোখ করে, আর এই চুলটা পুরো এলো ওইভাবে দাঁড়িয়ে। তখন রাত্রির 2টো। আচ্ছা। এবার তখন
যা হোক করে কথাবার্তা, কী হলো, কেন এখানে দাঁড়িয়ে আছো, কী, কোনো মুখে কোনো সাড়া নেই। আসতেও চাইছিল না ঘরে। তারপর তাকে কোনো রকমভাবে নিয়ে এসে শুইয়ে দেওয়া হয়েছে। এবার শুইয়ে দেওয়ার পর ও একটা তখন মনের মধ্যে একটা অন্য চিন্তা করছে যে এটা কী হচ্ছে। তো পরের দিন ও শ্বশুরবাড়ি যায় একাই, গিয়ে শাশুড়িকে সব জিনিসটা খুলে বলে যে এরম এরম হচ্ছে, এটা কী কী হতে পারে। তখন শাশুড়ি বলেছিল যে দেখো, ওর রাস খুব হালকা, ওর মাঝে মধ্যে কিন্তু এরকম হাওয়া বাতাস লাগতো, ঝাড়ি টাড়ি দিতাম। তখন ও কী করেছে, এসব কথাবার্তা বলার পর, আর ও মানে সেরমভাবে যে কোনো তান্ত্রিকের কাছে যাবে এ যাবে, ও অতটা এ করেনি, কাজকর্ম করে খাওয়া ছেলে, চাকরি বাকরি করে। এবার ও ডিসাইড করে যে ও জেগে থাকবে, দেখবে কি হয় বলে ও কী করেছে, একদিন দুজনেই শুয়ে আছে, যেমন ও এরম এক পাশ ফিরে এরম শুয়ে আছে, কিন্তু জেগে আছে, কিন্তু জেগে আছে। ঠিক রাত 12টার পর বলছে, দাদা মানে আমার যে প্রাণটা বেরিয়ে চলে যায়নি, এই আমার ভাগ্য ভালো। মানে শুধু আমি মানে নিজেকে শক্ত রেখেছিলাম। বলছে আমি এরকম পাশ ফিরে রয়েছি, আমি ঘড়িটা দেখছি, যেই দেখলুম 12টা ক্রস করেছে, এমনি শুতে 11টা, বউ ন্যাচারালি পুরুষরা একটু তাড়াতাড়ি শুয়ে পড়ে, মহিলারা তার ঘরের কাজকর্ম মিটিয়ে মেয়েকে করে তাদের শুতে শুতে প্রায় রাত্রির হয়ে যায়। আবার যার ছোটো খাটো বাচ্চা 6 মাস, তাদের তো একটু দেরি হয়। এরকম পাশ ফিরে শুয়ে আছে, ঠিক 12টা ক্রস করে 12টা 15-20 নাগাদ হবে। আমি বললো, দাদা আমি জাস্ট এরকমভাবে এইভাবে শুয়েছিলাম, জাস্ট আস্তে করে শুধু মাথাটা এরকম ঘুরিয়েছি। বলছে আমার মোটামুটি স্ট্রোকের মতো হয়ে যাবে এরকম। আচ্ছা। বলছে এরকম ঘুরিয়েছি, জাস্ট এই 2 ইঞ্চি বাকি আমার দিকে এরকমভাবে এইভাবে তাকিয়ে রয়েছে, পুরো চোখে চোখে, মাঝখানে হয়তো 2-4 ইঞ্চির ডিফারেন্স হবে না। শোন, বলছে ঠিক এইভাবে তাকিয়ে রয়েছে। মানে হঠাৎ করে এরকম মানে বলছিলাম তাকিয়ে ছিল, তাকিয়ে থাকার পর কী করলো, ঠিক হাতটাকে এরম করলো, করে আমাকে বলছে এটা দেখছিস, এরম হাতটা তুলে এক্ষুনি গলা বলে এরকম গলার এখানটা রাখলো, বাঁ হাতটা রেখে বললো এটা আমি এক্ষুনি দেখবি তুই ফরফরিয়ে মরে যাবি। বলছে প্রথম তো হঠাৎ করে যদি এমনি এরম দেখেন কেউ এরমভাবে চেয়ে রয়েছে, তো আপনার তার উপরে এটা করে যেই হাতটা রেখেছে যে দেখবি এক্ষুনি রাখবো তুই ফরফরিয়ে মরে যাবি, তখন ও যা হোক করে না হাতটাকে ধরে নিয়েছে, নিয়ে না উঠে বসে পড়েছে। অ্যাকচুয়ালি ভয়ের ব্যাপার। বলছে আমার প্রাণ অর্ধেক ওষ্ঠাগত হয়ে গেছে। বলছে বলার পর না আমি কথা বলে ফেলেছি, কে কে, কারণ ন্যাচারালি ওয়াইফ তো আর তুই তুকারি করবে না, তাকে কে কোথা থেকে এসছো কী হ্যান ত্যান। বলছে আমি আমার কোনো ঠিক নেই আমার মুখ থেকে কী বলছি। বলছে লাস্টে ভয় পেয়ে গিয়ে একটা চড় মেরে দিয়েছি, যেই চালিয়ে দিয়েছি। বলছে আমি কিন্তু জেনে শুনে বা কোনো ভেবে চিন্তে করিনি, ভয় করে ফেলেছি। এবার সঙ্গে সঙ্গে বোধহয় তখন ওই বউয়ের থেকে সরে গেছে, তখন ওয়াইফ জেগে উঠেছে, বলে এবার অ্যাকচুয়ালি তার তো লেগেছে গালে। বলছে তার তো লেগেছে, আমি ভয় মেরে দিয়েছি জোরে। তো তখন সে চেঁচিয়ে উঠেছে। তো তারপর তাকে আর কী বলবো, আমি মেরেছি, না না কিছু হয়নি কিছু হয়নি করে বলে কোনো ক্রমে আমি তাকে ঠান্ডা করি, গালায় বরফ ফরফ দিই এটি বলে বলার পর তারপরের দিন আবার শাশুড়ির কাছে যায়। তখন শাশুড়ি বলে যে এটা তো কিছু না বড়ো ব্যাপার, তাহলে কোনো একজন মানুষের কাছে যেতে হবে, কিছু তো ব্যবস্থা করতে হবে। তো অনেক জায়গায় গেছে, হয়তো 2-4 দিন ঠিকঠাক ছিল, আবার জেকে সেই। এবার এদের একটা জিনিস থাকে কি জানেন, যে কোনো মানে অশরীরী আত্মা যদি কারোর কাছে যায়, অ্যাকচুয়ালি তাকে বার করার জন্য বাড়ির লোক যদি কোনো জায়গায় যায় না, ওরা কিন্তু ফলো রাখে বা সেখানে বাধা দেয়। আর যদি একবার কিছু ক্রিয়া করে দিলেন, সে হয়তো 2-4 দিন কি 1 মাস 2 মাসের জন্য যদি সরে গেল, বা তারপর যদি কামব্যাক করে,
তখন কিন্তু সে আরও ফেরোসাস হয়ে যায়, আরও ফেরোসাস হয়ে যায়। তো 2-4 জায়গায় যাওয়ার পর যখন ওই 2-4 দিন 7 দিন আবার যেকে সেই, তখন যেন ওই অসুর মানে এই আত্মাটা যেন মনে হচ্ছে ফেরোসাস হয়ে গেছে। কীরকম? ক্ষতিকারক করছে না। ধরুন ও সকালবেলা হয়তো বাবা ও খেয়ে বেরোবে, তো রান্নাবান্নাটা করে। তো ন্যাচারালি একটা রান্নাবান্না করতে গেলে ভাত ডাল তরকারি একটা মাছের 1-1.5 ঘন্টা লাগে। হয়তো তার মা বললো যে এই রান্না হবে, বললো ওই বললো 10 মিনিট গেল না, রান্না হয়ে গেল। কী করে হচ্ছে বুঝতে পারছি না। রাতে রুটি তরকারি করতো, হয়তো মা বললো যে আজকে কটা রুটি করবে, দেখলো আটা মাখছে। একটা রুটি মোটামুটি ওদের 18 বলছে, দাদা আমাদের 18-20টা রুটি লাগে রাত্রিরে। বলছে 5 মিনিট গেল না, রুটি তরকারি হয়ে গেল, রুটি হয়ে গেল, তরকারি হয়ে গেল, সব কিছু হয়ে গেল। চাল অনেকের বাড়িতে আছে এখনও, যদিও বাঁচে কম, এরকম চাল অনেকের বাড়িতে আছে যে যাতে কাঁকড় না পড়ে, অনেক বাড়িতে কাঁকড় পড়লে রোগে যায়। ওই যে চোখ বুঝে না চালটাকে বেচে দিচ্ছে, চোখ বুঝে চালগুলোকে বেচে দিচ্ছে, দিয়ে কাঁকড় আলাদা করে দিচ্ছে। এত ভয়ঙ্কর হয়েছিল। তো তখন লাস্ট যখন আমার কাছে এলো, আমি যখন শুনলাম এবং বেশ কয়েক জায়গায় গেছে, তখন আমি এটাকে খুব সিরিয়াসলি নিলাম। কারণ আমি দেখলাম যে যাদের কাছেই যাক তারা তো নিশ্চয়ই করেছে তারা চেষ্টা। তার মানে আমাকে সেই জায়গায় গিয়ে চেষ্টা করতে হবে যে সাকসেসটা আসে। তখন আমি এটাকে আর কোনো রিস্ক নিইনি। তখন এইটাকে আমি টোটালটাই মায়াঙে আমি টোটাল এটাকে নিয়ে চলে গেছিলাম এবং কাজ টোটালটাই ওখানে হয়েছিল। এনারা যায়নি, ঠিক আছে। কিছু দেখুন, এখন যদি বলে কেউ বলে যে কাউকে যদি ভূতে ধরে তাকে আপনি সামনে থেকে না ছাড়ালেন কী করে, আছে অনেক পদ্ধতি আছে। কিন্তু ওখান থেকে যখন কাজ করিয়ে নিয়ে এসে কাজ করাতে গেলাম, যখন কাজ করলাম, তখন আমি ওখানে মানে আমি যার সান্নিধ্যে আছি এবং আমরা যারা একসঙ্গে যে গ্রুপ আছে, আমি জিজ্ঞেস করেছিলাম যে এটা কে এবং সে কোথা থেকে এসছে আর কেনই বা এসছে। আসলে রোগটা ধরতে হয় না কে কোথা থেকে এসছে। তখন ওনাদের কাছ থেকে আমি জানতে পারলাম অ্যাকচুয়ালি যখন মেয়েটা নার্সিংহোমে হতে উনি অ্যাডমিট ছিলেন, তখন কি হয়েছিল যে ওনার তখন যখনই বাচ্চাকে বেডে দেয় তখনই সঙ্গে সঙ্গে বাচ্চা কেঁদে উঠলে মায়ের দুধ করে। তো যে কেবিনটায় ছিল তাতে 2টো বেড ছিল, ঠিক আছে। তো 2টো বেডেরই মানে বেবি হয়েছিল, 2জন মহিলা ছিলেন, তার মধ্যে এই একজন মহিলা। তো এর বেডে যেটা হয়েছিল সে বেডে দিয়ে দিয়েছে, কিন্তু নেক্সট যে মহিলার মানে ডেলিভারি হয়েছিল তার বেডেতে কিন্তু তার বাচ্চাটাকে দেয়া হয়নি, বিকজ এই কারণেই বাচ্চাটা বাঁচেনি। কিন্তু সেই মুহূর্তে মহিলাকে জানানো হয়নি, বলেছিল যে ডাক্তাররা বলেছে যে ওনার অক্সিজেনের প্রয়োজন বাচ্চাটার খুব, এই সেই এখন এই। কিন্তু ঘটনা ঘটলো যে এর যে বাচ্চাটা এবার দুধ খেতে চাইছে, কিন্তু এর ওয়াইফের তখন ব্রেস্টের দুধ ছিল না, সেরকমভাবে টানতে পারছিল না, মানে অতটা নেই যে টানতে পারবে, সদ্যজাত বাচ্চা। কিন্তু যে বাচ্চাটার মা আছে, যে বাচ্চাটা আর কি এক্সপায়ার করে গেছে, তার কিন্তু অ্যাভেলেবেল ছিল। তখন ওই নার্স বলেছিল যে বাচ্চাটা ওখান থেকে টানতে পারছে না, আপনি কি একটু, তখন ওই বাচ্চাটাকে মহিলা দুধ দিয়েছিল এবং দেওয়ার পর একবার কি দুবার দিয়েছিল, বেশি নয়। তারপর ওনার আবার অ্যাভেলেবেল হয়ে গেলো ডাক্তার এই করে। কিন্তু 2 দিন পর যখন মহিলার জানতে পারলো যে তার বাচ্চাটা নেই জন্মানোর সময়, তো ন্যাচারালি ওইটা একমাত্র একটা মাই উপলব্ধি করতে পারবে সেই মুহূর্তের জিনিসটা, তার কী অবস্থা।
তো তাকে যখন ডিসচার্জ করে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছিল, তখন ওই হাইওয়ে দিয়ে যখন বাড়ি যাচ্ছিল, তখন গাড়ি অ্যাক্সিডেন্টে টোটাল ফ্যামিলি মারা গেছিল। আচ্ছা। ওই ভদ্রমহিলা এবং ওনার হাজব্যান্ড এবং ড্রাইভার। এবং আমি বারংবার বলেছি, যারা অপঘাতে মৃত্যু হয় তারা সহজে কিন্তু জন্মানোর জন্য থাকে না। যার জন্য উনি এমনই হয়ে গেছিলেন, ঠিক খুঁজে খুঁজে উনি এইখানে এসেছিলেন, যেহেতু ওনার টান ছিল, খাইয়েছিল, প্লাস ওনার বাচ্চাটা নেই, উনি এসে এখানটায় মানে ওই বাচ্চাটার প্রতি, কিন্তু বাচ্চাটাকে কোনো ক্ষতি করেনি, বাচ্চাটাকে যথেষ্ট মানে শরীরে থাকলেও খুব ভালোবাসতো, কিন্তু ওই সন্তানের টানে বা সন্তানের এতে এরমভাবে চলেছে। তো তারপর তাকে ওখানে একটা ব্যাপার আছে যে যাদেরকে কোনো রকমভাবে করতে হয় না, তখন তারা দেখে যে সে কিসেতে খুব ভক্ত ছিল, মানে ধরুন কোনো অশরীরী আত্মা, এবার তাকে যখন একটা তো কিছুর মধ্যে বাঁধতে হয়, তো তখন ওইখানে করে কি, তারা দেখে যে সে কি ভালোবাসে, তার মধ্যে যদি তাকে বাঁধা যায়, তাহলে সে একটু নরম থাকবে। তো ওই ভদ্রমহিলা বলছে উনি ভাত খেতে খুব ভালোবাসতেন, ওই জন্য ওনাকে একটা মানে মাটির কলসিতে, মানে যে হাঁড়ি হয় ছোট, তাতে চাল দিয়ে তার মধ্যে তাকে আটকে রেখে দেওয়া হয়েছিল, যাতে সে অতিরিক্ত না বাড়াবাড়ি করে। এটা হচ্ছে একটা সিস্টেম। এই করার পর থেকে, ওখান থেকে কাজ করে আনার পর থেকে, কাজ করে দেওয়ার পর থেকে আজ হয়ে গেল প্রায় 3 বছর। খুবই ভালো আছে, শরীর স্বাস্থ্যও ভালো আছে, বাচ্চাও ভালো আছে এবং সংসারও ভালো আছে। আচ্ছা, বেশ অন্য ধরনের ঘটনা, বাট আমি অনেক জায়গায় বলেছি, দেখো ভূত যেটা আছে না, আছে, এবং সেটা ম্যাক্সিমাম থাকে নার্সিংহোম বা হসপিটালে, কারণ অনেকেই মারা যাচ্ছেন এবং অনেকের বাচ্চা হতে গিয়ে মারা যাচ্ছেন, সেই আত্মাটা ওখানে ঘুরে বেড়ায় প্রচুর। আর একটা হচ্ছে থাকে ছুরিখানায়, কারণ অনেকে অপঘাতে মৃত্যু হয়, তার হয়তো নেশা ছিল নেশা করার, তো সে কিন্তু ওই নেশার জায়গাতেই থাকবে, বা কেউ অপঘাতে মৃত্যু হয়েছে, তার নেশা ছিল কোনো পতিতাপল্লী জায়গায় যাওয়া, সে ওইখানেই করবে। তো এই সব জায়গাগুলোয় কিন্তু বেশি অপঘাতে মৃত্যুর মানুষরা থাকে। আচ্ছা আচ্ছা, এবার আমরা আসি যেটা মানে শুনছিলাম অফ ক্যামেরা, যে মায়ঙের বিষয়, তো ওইটা নিয়েই যদি বলেন, মানে যখন আপনি গেলেন সেখানকার অভিজ্ঞতাটা কেমন ছিল? আমি যেদিন প্রথম গেছিলাম, সত্যি কথা বলতে, মানে যাওয়ার সময় ভয় কি ছিল মনের মধ্যে? ভয়ঙ্কর ভয় ছিল, কারণ আগে থেকে শুনেছেন এত কিছু। শুনেছি। দ্বিতীয় কথা হচ্ছে, যখন আমি ঢুকছি অ্যাকচুয়ালি, মানে ওই যে বললাম না, কামরূপ ডিস্ট্রিক্ট শেষ, নদী পার হওয়ার পর একটা বাজার আছে, ওই অবধি সব মানুষের শেষ সীমানা। এবার ওখান থেকে যখন আমি গাড়ি নিয়ে ঢুকছি, দুপাশারই হচ্ছে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা যাচ্ছে। সেই রাস্তাটা মোটামুটি একটু ভালো, যেমন রাস্তা হয়। 2-4 কিলোমিটার যাওয়ার পর মায়াঙে কিছুটা, মানে ফার্স্ট যে 2-4 কিলোমিটার, মায়াঙে যখন এতে ঢুকছি, তখন ওই 2-4 কিলোমিটার একটু ভালো রাস্তা আছে, বা কেউ হয়তো একটু দুতলা বাড়ি করেছে এরকম। খুব রেয়ার একটা কি দুটো দোকান দেখতে পেয়েছি, কারণ ওখানে তো মানুষ বাস করে। কিন্তু তারপর যে ওই 8-10 কিলোমিটারের পর যে আমি আরও 20 কিলোমিটার ভেতরে ঢুকেছিলাম, যে ঢুকছি, তখন আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, শুধু বাড়ি ঘরদোর খুব কম, মানে কি বলবো, পাহাড়, অঢেল বড় বড় সেই চারদিকে জায়গা, আর মাটির রাস্তা, কোনো মানুষজন নেই। এবং আমি তারপরে যে 20-22 কিলোমিটার, কেন প্রথম থেকেও আমি যেটা দেখলাম
কোনো মহিলা দেখা যায় না। আচ্ছা। তো ওই ভেতরে যেতে যেতে ওখানে একটা মিউজিয়াম আছে, সেটাও চারদিকে বন জঙ্গল, মানে মাঠ ঘাট, একটু বাগান চত্বর আছে, সেখানে একটা মিউজিয়াম আছে। ওই মিউজিয়ামে মানে মায়াঙের যত বড় বড় আগের তান্ত্রিকরা ছিলেন, যারা আজকের ডেটে নেই, আবার কেউ কেউ আছেও, আচ্ছা। তাদের সবার ছবি, এবং তারা কিভাবে জীবনযাপন করতো। এবং মানে মায়াং যে মানে কি বলবো, জাদুনগরী, এটা ট্রু। এটা গল্প শুনেছিলাম, কিন্তু তারপর যখন আমি প্রথম দিন গেলাম, তারপর থেকে আমি যত দেখছি এটা সত্যি। কেন কেন এরকম বলছেন? মানে কি বলবো, মানে পারে না এমন জিনিস কিছু নয়, করে না এমন জিনিস কিছু নেই। আর ওখানে যারা আছেন, মানে ওই তো বলছি, আমি দ্বিতীয় যে 20 কিলোমিটার ঢুকলাম, তো কাউকে দেখতে পাচ্ছি না। রাস্তাঘাট দিয়ে ধরো 1 কিলোমিটার, 1.5 কিলোমিটার, 2 কিলোমিটার গাড়ি যাওয়ার পর হয়তো দেখছি একটা লোক সাইকেল নিয়ে যাচ্ছে, এইরকম ব্যাপার। মহিলা আমি দেখতেই পাইনি। আমি একটা জায়গায় গাড়ি দাঁড় করিয়েছিলাম কিছু একটা জানার জন্য কোন দিকে যাব, তো একটা দেখলাম, সাপোজ একটা তো মাটির বাড়ি, মাটির দেখলাম একটা মহিলা এই ঘর থেকে ওই ঘরে চলে গেল, বয়স্ক মহিলা এক। দ্বিতীয় আর একটা মহিলাকে আমি দেখেছিলাম যে যখন রাস্তা দিয়ে যাচ্ছি, সে বোধহয় ধান ক্ষেতের ভেতরে কোনো ঘর, সেইখান থেকে বেরিয়ে আসছে না যাচ্ছে, একটা খেয়াল পড়ছে না, অনেক দিন হয়ে গেল তো। ওই তারপর থেকে আর কোনো মহিলা নেই। অত কিলোমিটার ভেতরে যাওয়াতে আমি দেখেছি একটাও মন্দির নেই, একটাও কোনো মায়ের মন্দির নেই। ওখানে যারা কাজ করে সব শিবের মন্দির, যে যার নিজস্ব, নিজের জায়গায় যে তান্ত্রিক তার এতে তার সাধনার জায়গা করে নিয়েছে। আচ্ছা, গ্রামটা কেমন, যেটা বলে যে মায়াং যে গ্রাম? মায়াং গ্রাম বলতে ওই তো বললাম, কোনো মানুষজন বা কোনো দোকানপাট নেই, কিচ্ছু নেই। আর ফার্স্ট দিন যেদিন গেছিলাম, আমি একজনের কাছে বসে কথা বলছিলাম, তো সেই সময় আমার খাবার জলটা শেষ হয়ে গেছিলো, গরম ছিল, এবার জল পাচ্ছি না। তখন ওনারা বলে না তো আমাদের জল আছে। আমি তখন খুব ভয় পেয়েছিলাম ওই জলটা খেতে। আমি আদৌ অ্যাকচুয়ালি আমি যেদিন প্রথম গেছিলাম না, আমার ওয়াইফ আমাকে বারণ করেছিল। এবং যখন আমি কামাখ্যাতে, সেবারে ফার্স্ট কামাখ্যায় আমি হোটেলে ছিলাম, হোটেল থেকে এবার ওখানে গেছি, যাবার সময় যখন কথা হয়েছিল বললো খুব সাবধান, এবং সে রীতিমতো টেনশানে বসে আছে যে আমি কখন ফিরে ফোন করব। এবং যখন আমি আবার প্রথম দিন তো চলে এসেছিলাম, রাত্রিবেলার দিকে যখন ফিরলাম 8টা নাগাদ, যখন ফোন করলাম তখন বললাম আমি এখন ভাত খেতে যাচ্ছি। আমি এত টেনশানে ছিলাম, এত টেনশানে ছিলাম। এবার আমি বলি, যখন ফার্স্ট আমি ওখানে কয়েকটা জিনিস দেখলাম, সেটা হলো কোনো দোকানপাট নেই, রাস্তাঘাটে লোক থাকে না বললেই চলে। আর ওখানে যে মিউজিয়ামটা আছে, ওই মিউজিয়ামে সবাই তো গিয়ে মিউজিয়ামটা দেখতে পাবে না, আমি কিছু দিয়ে দেবো তোমাদেরকে। তো ওই মিউজিয়ামে কিছু কীভাবে, মানে বাঘকেও যে ওরা মিউজিয়ামে রাখা আছে, বাঘ রয়েছে, বাঘকে 4 জনে মিলে বস করে দাঁড় করিয়ে রেখেছে। এগুলো শুনেছিলাম আমরা গল্প, কিন্তু ওখানে এটা এই গল্প নয়, এটা কিন্তু সত্যি। যাত্রুই আমরা এত বছর আগে থেকে শুনে আসছি না, কোনোটাই কিন্তু মিথ্যে নয়। আমি ভেবেছিলাম যে গিয়ে তাহলে কী দেখব, গিয়ে আমি কি দেখব, যে গল্প শুনেছি সেটাই কি দেখব, না অন্য কিছু দেখব, না এটা শুধুই গল্প। এবং ওখানে ভেতরে গিয়ে একটা বট গাছ আছে, বিশাল বড়, তার নিচে একটা শিব মন্দির, মন্দিরটা কাঁচা ছিল। এখন এই আমি যখন 24 তারিখ 25 তারিখ গেলাম, তখন দেখলাম নতুন করে, ছোট, বেশি বড় নয়, ওখানে যে বড় মন্দিরের কোনো গল্প নেই, ছোট 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 ওই মন্দিরটাকে আমি জিজ্ঞেস করলাম যে এই মন্দিরটা কী হচ্ছে, বলছে না একদম পুরো ভেঙে গেছিলো, ছোট্ট মাটির আর ইঁট দিয়ে করা ছিল, সেটা এখন সিমেন্ট দিয়ে ছোট করে করছে। বট গাছের নিচে যদি বেলা 11টা 12টার সময় মনে হবে যেন
মানে সকাল 10টা মনে হবে যেন 12টা 1টা বাজে, মানে রোদ্দুর, গ্রাম যেমন হয়। আর সবথেকে বড় কথা, পাশে লোকজন নেই, একটা মানে মানে কেউ এসে যদি কেড়ে কুড়ে কিছু নিয়ে নেয়, কেউ নেই বাঁচাবার। এই বট গাছটা এতই ভয়ঙ্কর, তুই বট গাছের নিচে দাঁড়িয়ে যদি তুমি 2 মিনিট দাঁড়াও, তোমার নিজের মধ্যে একটা আলাদা ফিলিংস আসবে, চিন্তার বাইরে। এবং ওখানে যিনি আছেন উনি বলছেন যে এই বট গাছের পাতা এমনি পড়ছে ঠিক আছে, তুমি যদি নিজে গিয়ে একটা বট গাছের পাতা বা একটা ডাল ওখান থেকে তুমি ভাঙো, তুমি এখান থেকে আর বেঁচে ফিরবে না। এই বট গাছের যে চত্বরটা আছে, এখান থেকে তুমি আর হেঁটে বেরোতে পারবে না, এত ভয়ঙ্কর। অ্যাকচুয়ালি ওখানে না, আমি যেটা দেখি, যেসব দ্রব্যের কথা আমি বলছি আমরা করি, ওখানে ওরাই তৈরি করেছে, কোন গাছকে ওরা বশ করে রেখেছে সেটাই আমরা জানি না। ওই জন্য আমাকে পরে আস্তে আস্তে বলেছিল যে কোনো গাছ ফাছ হাত দেবেন না, কোনো গাছকে হাত দেবেন না। হাওয়া চলছে না, নিস্তব্ধ, গাছ নড়ছে, মানে চিন্তার বাইরে। এবং আমি যখন প্রথম গেছিলাম তখন আমাকে ওখান যারা আছে, যার সান্নিধ্যে আমি আছি, উনি বলেছিলেন আমাকে যে দেখো, তারাপীঠতন্ত্র, কামাখ্যাতন্ত্র আলাদা, মায়াংতন্ত্র আলাদা। মায়াংতন্ত্রের সঙ্গে কিন্তু তারাপীঠতন্ত্র, কামাখ্যাতন্ত্রের কোনো যোগ নেই, কোনো যোগ নেই। ওখানে আমি তো বলছি, ওখানে আমি দেখছি যে মন্ত্রপাঠটা করছে মায়েরই, মানে মা লক্ষ্মীর যদি কোনো কাজ করে, মা বগলার যদি কাজ করে, মন্ত্র পড়ছে, কিন্তু সেই মন্ত্র শেষ যখন হচ্ছে তখন অন্য মন্ত্র তার সঙ্গে জুড়ে যাচ্ছে। মানে মন্ত্রটাকেও ওরা বশীকরণ করে রেখেছে যে এই মন্ত্র দিয়ে কাজ করছি, মানে এটা কাজ করতেই হবে। একটু সিস্টেমটা একটু আলাদা, মানে একদমই আলাদা। সাধারণ যেমন যেমন আমরা করি কি, আমরা কি ভাববো যে মায়াং মানে বশীকরণ। হ্যাঁ, বশীকরণ অবশ্যই, তা বলে কি অন্য কাজ নয়? হ্যাঁ, সবই কাজ হবে, বশীকরণও হবে, তোমার বিজনেসের জন্য হবে। মানে আমি কেন বলছি যে আমি অনেক পরে কেন এইটা করেছি, অনেক দিন আগে, প্রায় বছরখানেক আগে হয়তো আর একজন আমার মতো কেউ ওখানে গেছিল এবং সে বাইরে বেরিয়ে এসে কিছু করেছিল। তো আমাকে বলছে বসে যে তাকে আমি টেনে নিয়ে এসে তার শরীরে যাবতীয় যা ছিল, যাবতীয় বলতে তার বাঁধন, যে তন্ত্রক্রিয়া করে যা কিছু, সব খুলে রেখে দিয়েছে, আমার দেখালো। বললো আর জীবনে কোনোদিন তন্ত্রের কাজ করতে পারবে না। লোক ভাববে হয়তো তন্ত্রের কাজ করছে, কিন্তু ও নিজে জানবে যে আমি আর ওর মধ্যে আর কিছু নেই, সব শেষ। ভয়ঙ্কর ডেঞ্জারাস, ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর। ওখানকার কোনো কথা, কোনো কিছু তুমি বাইরে আনতে পারবে না। ওখানে যে বসে ওদের সঙ্গে বসে কাজ হচ্ছে, এবার যে আমি বেরিয়ে এলাম, মানে ওই যে বর্ডারটা বললাম, বেরিয়ে এলাম মানে আমার মাথা থেকে অটোমেটিক সব বেরিয়ে যাবে যে আমি কী করেছি। এবং ওখানকার মানুষ সারাদিন কিছু খায়, যারা তান্ত্রিক মানুষ তারা সারাদিন কিছু খায় না। আচ্ছা, কিচ্ছু খায় না, একেবারে রাত্রির 8টার পর পুজো সেরে তবে ভাত খাবে। সারাদিন শুধু বাবার প্রসাদ, এবং তাও সারাদিন মানে কিরকম 10 মিনিট ছাড়া ছাড়া, একটা প্রসাদ শেষ হচ্ছে তো আর একটা প্রসাদ ওখান থেকে চালু, মানে রেডি করার লোক চালু আছে, কিন্তু কারোর শরীরে কোনো রোগ নেই, সব স্ট্রং। ওখানে মানে যার বয়স 70 বছর না, সেও যেভাবে হাঁটবে, আমাদের এখানে 17 বছরের ছেলেরা হাঁটতে পারবে না, এত স্ট্রং। আচ্ছা, ওখানে এমন কি আপনি যখন এত অনেকবারই গেছেন, এমন কি দেখেছেন যেটা বলা যাবে, অবশ্যই যেটা বলা যাবে যে আপনার অদ্ভুত লেগেছে? আমি পরশুর যে ঘটনাগুলো বলছিলেন ওগুলো পরে আসছি, যেটা আপনি অফ ক্যামেরা বলছেন ওটাই পরে আসছি। তার আগে এটা নিয়ে আগে জিজ্ঞেস করি যে এমন কিছু দেখেছেন যেটা বলা যাবে, বারবারই বলছি কারণ অনেক কিছুই বলছেন আপনি বলা যাবে না। বলা যাবে বলতে ওই তো বললাম যে মানে মানে কি বলবো, মানে এমন কিছু ক্রিয়া, বা ক্রিয়াটা নয়, মানে ধরুন অনেকে বলে না যে এই ছাগলকে এই করে দিচ্ছে, ওই করে, এইগুলো কি সত্যি হয় বাস্তবে?
আমি তো বলছি ওখানে মানে আমরা যা যা শুনেছি না, প্রচণ্ড মন্ত্রশক্তি, প্রচণ্ড। আমি তো ওখানে যত দিন গেছে না, আমি ভাবি তাহলে আমি এতদিন কী করছিলাম, আমি তাহলে কী মানে শক্তি কী অর্জন করেছি। আমি বলছি না যে মন্ত্র মায়ের পড়ছে, কিন্তু মন্ত্র পড়ার পর কিন্তু এবার মন্ত্র যোগ হচ্ছে, তার মানে মন্ত্রটাকেও ওরা বশীকরণ করে রেখেছে যে সেটা কাজ করতেই হবে। যে দ্রব্য, ওরা কেন বাইরের দ্রব্য না, ওরা ওদের দ্রব্য যেটা, সেটাকেও বশীকরণ করে রেখেছে। এই যে গাছ, আমাকে বলছে কোনো গাছকে চট করে হাত দেবেন না, কারণ কেউ না কেউ কোনো না কোনো গাছকে একটা কিছুভাবে করে রেখেছে যে সেই গাছটাকে সে কাজে লাগাবে। আচ্ছা, আপনি যখন ধরুন এখন তো মায়াঙ্গে গিয়ে যেটা বলছিলেন ক্রিয়া করেন, হ্যাঁ, ক্রিয়া বলতে কেউ কিছু বললে সেটা সলিউশন আপনি দেন, তো সেক্ষেত্রে কি এই যে দ্রব্যগুলো ওখান থেকেই আপনাকে নিতে হয়? না না, আমার তো, আমি যার সান্নিধ্যে আছি, আমি তো তাদের সঙ্গেই থাকি, যাই একসঙ্গেই কাজ করি, তো ওই দ্রব্য ওখানেই রয়েছে, ওনারাই সব। মানে ধরুন ওগুলোর বাইরে কোথাও পাওয়া যাবে না কোনো মানে ভারতবর্ষের তুমি কোথাও, আর ওই দ্রব্য আপনি ওখান থেকে নিয়েও আসতে পারবেন না? কোনোদিনই আসতে পারবো না। আচ্ছা, ওই যে বললাম যে ওখানকার নিয়ম যে ওর ভেতরের কিছু বাইরে আসবে না, আর বাইরের কিছু ভেতরে যাবে না। মানে ধরুন বাইরে যেগুলো কাজ হয় সেগুলো নিয়ে আপনি ওখানে যেতে পারবেন না, আমার কাজ, আমি হয়তো কারোর কাজ করতে গেলাম, আমি গেলাম, আমি আমার কাজ করলাম, চলে এলাম। প্রথমবার যখন আপনি বলছিলেন ভয় লেগেছে, তো আপনি তখন এনাদের অ্যাপ্রোচ করলেন কিভাবে যে আমিও যুক্ত হতে চাই বা এরকম কিছু? না, আমি প্রথম দিনই আমি এই মেন্টালিটিতেই আমি আগে থেকে কথা বলেই গেছিলাম। ও আচ্ছা, কিন্তু যে আমাকে ওখানে করেছিল সে বলেছিল চলো গিয়ে কথা বলবো, দেখো যদি তারা রাজি হয়। তো সেবারে আস্তে আস্তে প্রথমে একজন দুজন না না না, তারপরে এই করতে করতে যেতে 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 তাদের সঙ্গে করতে করতে আজকে একটা ওনাদের সঙ্গেই রয়েছি। আর আপনি অফ ক্যামেরা একটা বিষয় বলছিলেন যে ওই 3 জন মেন ওখানে তান্ত্রিক আছে বা এরকম কিছু, 2 জন, 1 জন এখনো গুপ্ত আছে, এরকম কিছু একটা বলছিলেন। না, ওখানে সত্যি কথা বলতে এই মুহূর্তে 3 থেকে 4 জন ভয়ঙ্কর রয়েছে, মানে ভয়ঙ্কর লেভেলের যেটা, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভয়ঙ্কর লেভেলে রয়েছে। হ্যাঁ, তার মধ্যে আমি দুজনের সঙ্গে আমার খুব পরিচয় এবং তাদের কাছে আমি বসি কাজ, তাদের সান্নিধ্যে আছি আমি। কিন্তু ওখানকার নিয়ম হচ্ছে কারোর নাম বাইরেও বলা যাবে না, কারোর নাম বাইরে বলা যাবে না যে আমি এনার সঙ্গে এনার সান্নিধ্যে আছি বা এনার। আচ্ছা, ওখানকার মানুষগুলো কেমন হয়? মানে আমাদের মতোই না ওখানে, মানে যেরকম হয় আঘোড়িদের যেমনি দেখতে হয়? না 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 না, অসমিয়া, অসমিয়া, অসমীয়া টাইপের? হ্যাঁ, অসমিয়া ভাষা, অসমিয়া ভাষা চলে, ঠিক আছে, পুরোপুরি অসমিয়া ভাষা, যেমন গ্রামের লোক হয়। না, আমি বলছি লুকসটা, মানে আঘোড়িরা কি থাকে যেমনি একটা কালো বস্ত্র পরে থাকলো বা বড় দাড়ি বা এরকম কিচ্ছু type-এর? না না, মানে আমাদের মতো সাধারণ? একদম সাধারণ, একদম সাধারণ, মানে দেখে বোঝাই যাবে না? বোঝাই যাবে না। আচ্ছা, এমন এমন লোক আছে মানে সে জামা প্যান্ট পরে রয়েছে আপনার সামনে, এমন মানে ভৌতিক জিনিস দেখিয়ে দেবে না, আপনি ওখানে থেকে ভয় চলে আসবেন। ওখানে সাধারণ মানুষ যায়? আপনি তো নয় শিখতে গেছেন, সেটা আলাদা বিষয়, কিন্তু সাধারণ মানুষ কি যায়? না না, আর সাধারণ আমিও শিখতে যাচ্ছি, এটা নয়, ব্যাপারটা হচ্ছে আমিও যেতে পারতাম না, আমি চেষ্টা করেছি, তাই মানে ওখানে একটা সোর্স পেয়েছেন তার জন্য? নিয়ে চেষ্টা করে গিয়ে আজকে 2 বছর ধরে তাদের সঙ্গে রয়েছি। কিন্তু সাধারণ মানুষ, মানে ওরাই কি অ্যালাউ করে না, তাড়িয়ে দেয় এরকম কিছু? তার কার দেখ, ওখানের ভেতরে গেলে আমি এইটা বলতে চাই না যে কে কীরমভাবে ঢুকবে, তার কার কি কোনো রকম Intention, হ্যাঁ। বিপদে আসবে, সেটা তো বলা সম্ভব নয়। তাহলে তো সবাই চলে যেতে পারতো, তাহলে তো সবাই চলে যেতে পারতো। হ্যাঁ, খুব মানে রেয়ার হয়তো যারা অসমিয়া, ডিব্রুগড় এরকম জায়গা থেকে আছে, হয়তো তারাও এইসবের সঙ্গে, তো এখন কিছু কিছু কানেকশান থেকে তারা হয়তো আসে, কিন্তু আদারওয়াইজ বললাম না, আমি লোক গুণে দেখিয়ে দিতে পারি, টোটাল 30 কিলোমিটারের মধ্যে 30 জনকে দেখেছি হয়তো। আচ্ছা, মানে খুব বেশি ওই গ্রামটায় থাকেও না লোক থাকলেও সব ভেতরে। এই যে একটা বেরোয় না। গ্রাম, একটা দোকান থাকবে, 2টো ছেলে দাঁড়িয়ে কথা বলছে, কি একটা রাস্তায় খেলছে বাচ্চারা? কিছুই নয়, বাচ্চা তো আমি দেখতেই পাইনি, একটাও নেই ওর? একটাও বাচ্চা দেখতে পাইনি, মহিলা তো তবু 2-1জন, এবং ভেতরে যত ভেতরে গেছি 2 কিলোমিটার যাচ্ছি তখন দেখলাম একটা লোক হয়তো সাইকেলে যাচ্ছে, কেউ হয়তো একজন মাথায় করে কিছু নিয়ে যাচ্ছে,
আর ওখানকার রাত্রিবেলা তো আপনি থেকেছেন যেহেতু কাজ করতে হচ্ছে, ওটা কেমন? মানে ভয়ঙ্কর, ওরে বাপরে বাপ। ওটা প্রথম প্রথম তো মানে ভয়ঙ্কর, কারণ ওখানে সবথেকে বড় কী জানো, যে কোনো মুহূর্তে কিন্তু জন্তু জানোয়ার অ্যাটাক করে। বিশেষ করে যেমন গন্ডার। আমি একটা জায়গায় স্পটে দাঁড়িয়ে আছি, ডান দিকে পাহাড়, দেখলাম গরু চড়ছে, বাঁ দিকটা তাকিয়েছি, আমি দেখলাম এই গরুগুলো দূর তো বুঝতে পারিনি, একদম গরুগুলো বেশ মোটা সোটা। তো আমাকে বলছে দাদা গরু নয়, তাহলে কি না গন্ডার। আমি বললাম ওরা যদি মনে করে হয়তো প্রায় 40-50টা গন্ডার, তারও বেশি হবে, খুব বেশি হলে 1 কিলোমিটারের মধ্যে ডিস্টেন্স, ফাঁকা কোনো মানে ঘেরা নেই। যে কোনো সময় ওরা যদি রাস্তার দিকে চলে আসে, কোনো মানুষ থাকলে অ্যাটাক করে দেবে। আর সব থেকে ডেঞ্জারাস, তবু তো ওটা বোঝা যাবে, দূর থেকে দেখা যাবে, ডেঞ্জারাস হচ্ছে চিতা। ডেঞ্জারাস হচ্ছে চিতা, সে দুপুরবেলাই হোক আর রাতের বেলায়, যখন তখন চলে আসে। আমি এখনও পর্যন্ত মানে ডাক শুনিনি, ঠিক আছে, না শুনতে পারাই ভালো। তো ওখানকার লোক বলছে যে একটা চিতাবাঘেরও গর্জন বলছে একটা গোটা গ্রামকে জাগিয়ে দেয়, যে এত গর্জন। সবারই মাটির বাড়ি। তো আমি থেকেছি, আবার কোনো কোনো সময় বেরিয়েও এসেছি, যখন যেরকম পরিস্থিতি হয় সেই অনুযায়ী। আগে তো যেটা আপনি বলছিলেন যে তারাপীঠে কাজ করতে, হ্যাঁ তারাপীঠে তো এখন আমি কি করেন না? এখন শুধু এখন মায়াং? হ্যাঁ যাই 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 না, যাবো না কেন। আমার মানে যেরকম কাজ সেরকম অনুযায়ী হ্যাঁ, নাকি? কখন কোনোটা তারাপীঠে গিয়ে করি, তারাপীঠ তো সিদ্ধপীঠ। এবারে যে গেছিলাম 24 তারিখ, আমি প্রথম দিন কামাখ্যায় কাজ করেছি, কামাখ্যা মন্দিরে হোম যাক সব কিছু কাজ হয়েছে ওখানে। তারপরে মায়াঙে ঢুকেছি। তো যখন যেরকম কাজ থাকে সেরকম, এই মায়াঙে যেমন বশীকরণ, সবাই ওটা তো আছেই। বশীকরণটা মানে ওখানে কি বলবো, অ্যাকচুয়ালি কামাখ্যাটাই তো বশীকরণের জায়গা, কিন্তু মায়াংটা হচ্ছে আপনি সব কাজই পাবেন, চায় আপনার বান মারুক, চায় আপনার বিজনেস কেউ বান মেরে এখন ম্যাক্সিমাম হয়, সেখানে বিজনেস গ্রো। অ্যাকচুয়ালি ওরা করে কি, সব কাজই করে, ওই যে মন্ত্রটা আছে না, ওই মন্ত্রটাকেও বশ করে ফেলছে, এবং ওই দ্রব্যটাও বশ করা। বশীকরণটা তো ছেড়ে দাও, ওটা তো হচ্ছে মানে হাতের ময়লা। মানে মানে ওই তো বলছি, ওনাদের ওখানে এমন এমন যারা পুরনো আছে, কিছু ভিডিওস বেরিয়েছে, তার মধ্যে তাদেরও ছবি আছে। আমার ভিডিওতে আশা করি নিশ্চয়ই আমি তোমাকে দিয়ে দেবো, তাদেরকেও দেখা যাবে, লোক জানতে পারবে। মানে সেটা কি বলা যাবে? না, নাম বলতে পারবো না। মানে ওটা দিয়ে দেবে, এবার লোক বুঝলে বুঝলো, না বুঝলে না। হ্যাঁ, যারা দেখেছে মানে কিছু ব্লগারের বেরিয়েছে দেখেছে, তাদেরকে আমার ভিডিও তো নিশ্চয়ই তোমাকে আমি দিয়ে দেবো, তারা দেখলেই বুঝতে পারবো যে হ্যাঁ আমি অরিজিনাল মায়াঙে মধ্যে সঙ্গে আছি কি না ভেতরে। তো মানে খুব কি বলবো, দারুণ জায়গা। তবে ঘোরার মতো জায়গা নয়। আমি অনেক সময়, আমি প্রথম যেতাম না, চারদিক মানে তাকানোর চাইতে বেশি আমি গাছপালার দিকে তাকিয়ে থাকতাম, কারণ চিতাবাঘ ম্যাক্সিমাম ওপর টুপুর থাকে, মানে প্রচণ্ড, মানে এখনও পর্যন্ত গেলে অন্তত চিতার ভয়টা আমার আছেই, এখনও আছে। মানে আমি একটা জায়গায় যাই, সেইটা মানে ধরো উপরে রাস্তা থেকে প্রায় 40 ফুট নিচে এরমভাবে ঢাল রাস্তাটা নেমেছে, 40 ফুট নিচে, মানে পাহাড়ের উপর থেকে নিচে নেবে সেই জায়গাতে, সেখানে ঘর, সেখানে মাটির সেখানে সব আমরা একসঙ্গে বসি, মানে কেউ তারা সব মাটির বাড়ি? হ্যাঁ, ফাঁকা বাড়ি? পাকা বাড়ি বলতে খুব রেয়ার, মানে হয়তো একটা ঘর রয়েছে, এখন রিসেন্ট হয়তো কিছুটা করেছে, মাটিরই সব। আমাদের যারা সব ওখানে একসঙ্গে বসি, হট করে যদি কোনো মানে বাঘেটাকে তাড়া করে বা কেউ তাড়া করে, ঘরে ঢুকলুম তো ঠিক আছে, নাহলে ওই যে রাস্তাটা 30 ফুট 40 ফুট উঠছে, ওখানে তুমি ছুটে উঠতেও পারবে না। আর নামার সময় কোনো সিঁড়ি নেই, কিন্তু ওই যে নাবজো বাই চান্স যদি একটু হয়, ওখান থেকে পুরো গড়িয়ে নিচে। মানে ওখানে গিয়ে অন্তত এইটুকুনি বুঝতে পেরেছি আজকে 25-26 বছর এই লাইনে থেকে, যে অনেকভাবেই কাজ শিখেছি, কাজ করেছি, কিন্তু ওটা একটা মানে ড্রিম ছিল, এবং সেটা
মিটেছে আমার, এবং বহু মানুষও কাজ পাচ্ছে সব রকম। ওখানে একদম পারফেক্ট কাজটা হয় নাকি? পারফেক্ট কাজ সব জায়গাতেই হয়, কিন্তু তাহলে ওখানে ওই জায়গাটা এত স্পেশাল কেন? মানে ওই যে বললাম প্রত্যেকটা মন্ত্রের ওপর বশীকরণ করা আছে। আমি এটা দেখতে চেয়েছি যে না, ওদের আমি স্পেশালিটি আমি কি। একটা জিনিস বলি, ধরুন আপনাকে কেউ বলছেন যে বিজনেসে গ্রোথ আসছে না, গ্রোথ যদি আসে খুব ভালো হয়, হ্যাঁ, তো ওই কাজটা তো আপনি তারাপীঠেও করতে পারেন, তাহলে মায়াঙে যাচ্ছেন কেন? ওই যে বললাম যে তারাপীঠে যে কাজটা করছি ওইখানে গিয়েও করা হচ্ছে, কিন্তু ওই যে বললাম যে ওরা ওদের যে বশীকরণের মন্ত্র, আমি ধরো কারোর একটা শত্রু দমন করার জন্য শত্রু দমন বগলা করলাম, ঠিক আছে, তার শত্রু দমন করার জন্য, কিন্তু ওখানে ওই কাজটাই হচ্ছে, কিন্তু ওই মন্ত্রের ওপর আবার কিন্তু বশীকরণ হচ্ছে, এবং ওখানকার যে দ্রব্যগুলো আছে সেটা তো ওখানে পাবো, এখানে পাবো না, ওটাও তো বশীকরণ করাবো, দ্রব্যগুলো তারা নিজেরা করে রেখেছে। তো তার কাজটাই টোটালটাই মানে একদম আলাদা ধরনের, আলাদা ধরনের, এখানের থেকে আলাদা। হ্যাঁ। ওখানে এটা তো সবাই আজ পর্যন্ত আমরা জানি যে ওখানে মানুষ, ওখানে মানে যা কিছু মানে ওখানকার মানুষ এতটাই তো ওখানে জিনিসটাই আলাদা। ওই যে বললাম আমরা যেমন এখান থেকেও কাজ করি, কেউ হয়তো আউট অফ ইন্ডিয়া চলে গেছে, তাকে যেভাবে হোক আনার জন্য এলো, তাতে একটা সাময়িক টাইম লাগে ওখানে ওরা মনে করলে 7 দিনে ঘেঁটি ধরে ট্রেনে চলে আসবে, এরকম একটা ব্যাপার। আমরা যে মন্ত্রটা পড়ছি, যে দ্রব্যটা দিচ্ছি, পড়ে মন্ত্র পড়ে দিচ্ছি, ওরা করছে কি সেই মন্ত্রটাকেও বশীকরণ করছে, সেই দ্রব্যটাকেও বশীকরণ করা দ্রব্য, মানে সে কাজ করতে বাধ্য। এই যে বলছে না যে একে গরু করে রাখছে, কি ছাগল করেছে, এইটাই মানে সেটা ওই মন্ত্রটাকেও করে রাখছে, দ্রব্যটাকেও করে রাখছে, তাহলে তো সে কাজ করতে বাধ্য। সেটা একটা আলাদা জিনিস, ওই জন্য ওখান থেকে কোনো জিনিস বেরোবে না। তন্ত্র অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে তন্ত্রগুপ্তবিদ্যা। এবার আমরা অনেক কিছুই কিন্তু দেখা গেছে তন্ত্রের জিনিস, তন্ত্রের কিছু আমরা ওপেন করে দিয়েছি, কিন্তু ওটা যেমন আমি ধরো সাপোজ বলছি, অনেকে যায় তারাপীঠে গিয়ে যজ্ঞে বসছে, এতে বসছে, কামাখ্যায় গিয়ে যজ্ঞে বসছে, কাজ করছি, কিন্তু কেউ যদি মায়াঙের কাজ করানো যায়, আমি কিন্তু কাউকে নিয়ে যেতে পারবো না, ওখানে কোনো অ্যালাউ নেই। তোমার কি দরকার বলো, আমি করে দিচ্ছি। যতই মানে আপনার সাথে ভালো সম্পর্ক থাক, তুমি যত টাকাই দেওয়ার চেষ্টা করো, ওখানে যে মায়াঙের যে বইগুলো আছে না তন্ত্রের, ওখানকার বলছে দাদা কোটি টাকা, যেটা আর কি ওই এতে রয়েছে মিউজিয়ামে, বলছে কোটি টাকা দিলেও একটা ছবিও দেবো না। ওখানে এই তন্ত্র জিনিসটাকে না সেই মানে কি বলবো, অ্যাকচুয়ালি গুজ্জ ব্যাপারটা, গুজ্জ, ওরা মানে তন্ত্র সত্যি গুজ্জ, কিন্তু ওরা তন্ত্র জিনিসটাকে না একদম আগলে রেখে দিয়েছে, বাইরে যেতে দেয়নি, এতটাই এভাবে রেখেছে, যার জন্য হয়তো এই ভক্তি বা এই সাধনাই ওদের বিশাল ব্যাপার। মানে আমি আজকে অন ক্যামেরা সত্যি বলছি, আমি মানে এটা আমার ড্রিম ছিল, এবং আমি যে যেতে পেরেছি, ওনাদের সঙ্গে থাকতে পারছি, এই যে জিনিসটা, হ্যাঁ, এর জন্য আমি মনে করি আমি মানে মায়ের কৃপা। একদম একদম একদম, এই নিয়ে কোনো কথা হবে না। আচ্ছা, এত কিছু তো শুনলাম, বাট আমি এবার একটু জিজ্ঞেস করি, যেটা আমাদের প্রোগ্রামে সবসময় আমি যে গেস্ট থাকে বা যারা গেস্ট থাকে তাদের জিজ্ঞেস করি, যে এই যে টোটকা, এমন কিছু কি টোটকা আছে যেটা বলা সম্ভব যাদের ব্যবসায় উন্নতি হবে বা গৃহে যাতে নজর না লাগে, এরকম টাইপের? দেখো, আমি অনেক প্রোগ্রাম করেছি, আমার ইউটিউব চ্যানেলে আমি অনেক টোটকা করেছি, কিন্তু মায়াঙে কিছু দেওয়া যাবে না, কারণ মায়াঙের নিয়মই হচ্ছে যে আমি যদি আজকে টোটকা দিই, তাতে সেখানে তো দ্রব্যটাকে আমায় বলতে হবে, কিন্তু মায়াঙে তো সিস্টেম তা নয়। মায়াঙের কোনো টোটকা হয় না যে হ্যাঁ এইটা এই দ্রব্য দিয়ে আপনি এই করবেন, কারণ ওই দ্রব্য আপনি পাবেন কোথা থেকে, সব তো মায়াঙে। ওই জন্য মায়াংতন্ত্র যে জিনিস দিয়ে কাজ করে সেটা বাইরে আসে না, সেটাকে বাইরে কোনো দিন আসবে না। আর মায়াঙের যে আজকে যদি আমি বলি, অনেক বলেছি আগেও, যে এইটা করুন ওইটা করুন, সেই দ্রব্যটা আপনি পাবেন, মায়াঙের কোনো টোটকা পাবে না, মায়াঙের কোনো টোটকা নেই। আচ্ছা, আমরা আজকে একটা অন্য ভিউ পেলাম মায়াঙের, মানে সত্যি এরকমভাবে কেউ বলেনি।
হ্যাঁ অবশ্যই অনেক কিছুই আপনি বলেননি, যেটা আমি বুঝতে পারছি, কারণ যেগুলো বলা যাবে সেগুলোই সম্ভব। না এটাই মানে সবকিছু এইটুকুই বলা বলা যাবে। যাবে। হ্যাঁ যতটুকুন পারমিশন পেয়েছি। হ্যাঁ এইটুকুই বলা যাবে, কারণ আমি অনেক ইচ্ছে ছিল, আরও প্রশ্ন জাগছিল, কিন্তু ওগুলো করা যাবে না কারণ ওগুলোর পারমিশন নেই, যেগুলো আপনি বললেন। যাই হোক, খুবই ভালো লাগলো আপনার সাথে পডকাস্ট করে। আশা করছি আগামী দিনে আরও অনেক কিছু অন্যান্য বিষয় নিয়ে জানবো, কারণ মায়াঙ্ক নিয়ে আর কিছু জানা আমার মনে হয় না সম্ভব হবে। আসবো, আমি তো প্রায় যাতায়াত করছি, দেখবো আবার যদি কিছু দেওয়ার থাকে তখন যদি পারমিশন দেয়। নেক্সট টাইম আবার। থ্যাংক ইউ।